আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম এভরিওয়ান টু মোদের বিদ্যালয়। আমরা যথারীতি সবাই মতোই কিন্তু আমরা আমাদের ক্লাস স্টার্ট করছি। আজকের যে ক্লাসটা আমরা করব সেটা হচ্ছে রাইটিং পার্টের উপর ক্লাস হবে, এবং এই ক্লাসে রাইটিং পার্টে 40-40 মার্কই তুমি পাবা, ঠিক আছে? 40-40 মার্কই কমন পাবা, ঠিক আছে? সেইভাবেই আমরা ক্লাসটা করব, একটা মার্কসও মিস যাবে না ইনশাল্লাহ, ঠিক আছে? এই ক্লাসটা করলে যাবতীয় যত বিস্তারিত আছে সব বিস্তারিত তুমি পাবা, রাইটিং পার্টের যা লাগবে সব তুমি পাবা, এবং 100% কমন পাবাই পাবা তুমি এই ক্লাসের মাধ্যমে, ঠিক আছে? সো সবাইকে যুক্ত লিঙ্কটা শেয়ার করো যাতে সবাই আমাদের লাইভে যুক্ত হয়। রাইটিং পার্টে 100% কমন পাইতে গেলে, 100% মার্কস পাইতে গেলে তোমার অবশ্যই এই লাইভ থাকা লাগবে, এই লাইভ দেখাই লাগবে, ঠিক আছে? কেউ এই লাইভটা মিস করো না প্লিজ, দয়া করে সবাই লাইভে আসো। আমরা আমাদের ক্লাসটা খুব দ্রুতই শুরু করব। 100% কমন বাতাই দিব, 100%, ঠিক আছে? এক মার্কসও মিস যাবে না ইনশাল্লাহ। আচ্ছা, খেয়াল করেন, আমরা আমাদের ক্লাস শুরু করি। প্রথমে আমাদের যে ইংলিশ ফার্স্ট পেপারের যে রাইটিং পার্ট, ঠিক আছে? রাইটিং পার্ট অর্থাৎ পার্ট বি বলেন বা রাইটিং পার্ট বলেন, এটা স্টার্ট হয় কিন্তু গ্রাফ চার্ট দিয়ে, ঠিক আছে? আমাদের কি দিয়ে শুরু হয়? গ্রাফ চার্ট দিয়ে আমাদের কিন্তু ফার্স্ট পেপার স্টার্ট হয়, ঠিক আছে? ফার্স্ট পেপারের যে রাইটিং পার্টটা আমরা স্টার্ট করি। এই যে ফার্স্ট পেপারের যে গ্রাফ চার্টটা, এই গ্রাফ চার্টটা কি কি পড়া লাগবে, ঠিক আছে? খেয়াল করেন সবাই যে এই গ্রাফ চার্টটা কত নং কোশ্চেনে আসে, 10 নং কোশ্চেনে আসে, এবং এটার মার্কস কিন্তু 10। খুবই বড় একটা মার্কস কিন্তু এইখানে এই গ্রাফ চার্টে আসে। এখন তোমাদের কিন্তু সবার অনেক প্রবলেম হয় যে গ্রাফ চার্ট আমি কিভাবে লিখবো, কি কি পড়বো, কি পড়বো না, ঠিক আছে? পাই চার্ট আসলে কিভাবে লিখবো, বার চার্ট আসলে কিভাবে লিখবো। এই সব গ্রাফ চার্টকে জাস্ট 3টা প্যাটার্নে ভাগ করছি, জাস্ট 3টা প্যাটার্ন, ঠিক আছে? এটা হচ্ছে টাইপ 1। টাইপ 1-এ বার চার্ট আছে এবং আমরা একটা এক্সারসাইজ রাখছি, আমরা এটা সলভ করব। তারপর দেখেন টাইপ 2-তে পাই চার্ট আছে, অর্থাৎ পাই চার্ট এই যে পিৎজার যে স্লাইস, ঠিক আছে? এই পিৎজার স্লাইসটা আমরা লিখবো এই টাইপ 2-তে। এই টাইপ 2 অনুযায়ী আমরা কি করব, এটা সলভ করব। এবং টাইপ 3টা দেখেন, এই টাইপ 3-তে আমরা একই সালে যে 2টা বার থাকে এই টাইপের যেগুলো আছে আমরা সলভ করব। এবং বিশ্বাস করো, এই 3টা প্যাটার্ন করার পরে, এই 3টা টাইপ করার পরে গ্রাফ চার্টের আর নতুন কিছুই নাই, সব এই 3টার মধ্যে কমন আছে, ঠিক আছে? এই 3টার যদি নিয়ম তুমি শিখতে পারো তাহলে তুমি সব গ্রাফ চার্ট, এ যাবৎকাল আসার যত গ্রাফ চার্ট আছে, পাই চার্ট আছে, তুমি সব অনায়াসে লিখতে পারবা, ঠিক আছে? সো আমরা ক্লাসটা স্টার্ট করি, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন যে গ্রাফ চার্ট কি কি পড়বো। জাস্ট এই কয়টা গ্রাফ চার্ট, এই নিয়ম দেখে দেখে, এই 3টা টাইপ, যে 3টা টাইপ আমি বললাম, এই সবই এই 3টা টাইপের ভিতরে আছে। ওই নিয়মগুলা দেখে দেখে জাস্ট এই কয়টা প্র্যাকটিস তুমি যদি করে যাও, তুমি গ্রাফ চার্ট 100% কমন পাবাই, এবং তুমি নিশ্চিত থাকতে পারো তুমি 100% পরীক্ষায় লিখে আসতে পারবা ভালোভাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা টাইপ 1 দিয়ে শুরু করতেছি। টাইপ 1-এ কি আছে দেখেন সবাই, বার চার্ট আছে। টাইপ 1-এ কি আছে? বার চার্ট, ঠিক আছে? টাইপ 1-এ আছে হচ্ছে বার চার্ট। এইটা কি ধরনের আসবে আসলে, এটা কি ধরনের আসবে পরীক্ষায়, খেয়াল করো। এই যে একটা সাল দেয়া আছে, একটা পার্সেন্টেজ দেয়া আছে, একটা সাল দেয়া আছে, একটা পার্সেন্টেজ দেয়া আছে। আমি ধরে ধরে হাতে কলমে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? এভাবে বুঝলে তুমি পরীক্ষায় তুমি 100% লিখতে পারবা, ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ সাল এবং পার্সেন্টেজ যদি দেয়া থাকে, সাল এবং পার্সেন্টেজ যদি দেয়া থাকে, আমরা এটাকে কিভাবে লিখবো? আচ্ছা, টাইপ 2টা একটু আবার দেখান। আসলে টাইপ 2টা না, 3টা টাইপ টোটাল, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে টাইপ 1, এটা হচ্ছে টাইপ 1-এর এক্সাম্পল, ওকে? এটা হচ্ছে টাইপ 2, এটা হচ্ছে টাইপ 2-এর এক্সাম্পল, এন্ড এটা হচ্ছে টাইপ 3, এটা হচ্ছে টাইপ 3-এর এক্সাম্পল, ওকে? এই 3টা টাইপ আমরা প্র্যাকটিস করব, ক্লিয়ার? আচ্ছা, খেয়াল করি টাইপ 1 যে বার চার্ট কিভাবে লিখতে হয়, তাহলে প্রথম লাইন কি হবে দেখেন সবাই, মনোযোগ দেন। দ্য গ্রাফ চার্ট ইন দ্য কোশ্চেন পেপার ইনফর্মস অ্যাবাউট, টপিক দিতে হবে। এখানে কি দিতে হবে? এখানে হচ্ছে টপিক দিতে হবে, ঠিক আছে? এই টপিক কিভাবে খুঁজে বের করবো আমরা? গ্রাফ চার্ট লিখতে গেলে
এই টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। টপিকটা আমরা কিভাবে বের করব? এই টপিকটা বের করতে গেলে তোমাকে আগে কোশ্চেন পড়তে হবে, ঠিক আছে? এই কোশ্চেনে দেখো একটা শোজ বলে শব্দ আছে, এই যে শোজ, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেনে এই শোজ বলে শব্দ পাবা, প্রত্যেকটা কোশ্চেনেই কি শব্দ থাকবে? শোজ বলে একটা শব্দ থাকবে, এই যে লিখে দিচ্ছি SHOWS, শোজ বলে একটা শব্দ থাকবে। ক্লিয়ার? শোজ বলে একটা শব্দ থাকবে। এই যে যে শব্দটা আছে, এই শব্দের পরে যে বিষয়টা উল্লেখ করে দিছে, এই শব্দের পরে যে বিষয় কি করে দিছে? উল্লেখ করে দিছে, এই যে যে বিষয় উল্লেখ করে দিছে, এটাই হচ্ছে আমাদের টপিক, এটাই হচ্ছে আমাদের কি টপিক। ক্লিয়ার? তাহলে টপিক সিলেকশন আমরা কিভাবে করবো বুঝতে পারছি? তাহলে দেখেন এখানে শোজ আছে, এরপরে কি বলছে? এই যে দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন ফ্রম 1995 টু 2010, এটাই হচ্ছে আমাদের কি? এটাই হচ্ছে আমাদের টপিক, এটাই হচ্ছে আমাদের টপিক। ক্লিয়ার? তাহলে প্রথম লাইন হবে এমন, তাহলে আমরা লিখি, যদি এটাকে লিখি তাহলে আমরা লিখবো দ্য গ্রাফ চার্ট আচ্ছা খেয়াল করি, দ্য গ্রাফ চার্ট in the question paper informs about, তাহলে এবার কি দিতে হবে? এবার টপিক দিতে হবে, তাই তো? এবার টপিক কিভাবে দিব বলছি? শোসের পরে যেটা থাকবে, এই শোসের পর যেটা থাকবে এটাই হচ্ছে আমাদের টপিক। দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন, ঠিক আছে? তাহলে আমরা লিখবো দ্য নাম্বার অফ পিপল living below the poverty line from, বা দেখেন কি বলছে এখানে, কত থেকে কত সাল? 1995 থেকে 2010 সাল পর্যন্ত, যেটা কিন্তু কোশ্চেনে উল্লেখ করে দিছে, ঠিক আছে? কোশ্চেনে কি করে দিছে? উল্লেখ করে দিছে। এই টপিকটা আমরা ওখানে কি করব? লিখে দিব, ঠিক আছে? তাহলে ফ্রম 1995 টু 2010। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের প্রথম লাইন ছিল। এবার দ্বিতীয় লাইন কি বলছে আমরা যদি দেখি, নাও ইট ইজ মাই টার্ন টু ডিসকাস ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা একটা ইউনিভার্সাল লাইন, এটা আমরা সব জায়গায় লিখতে পারবো। এই লাইনটাকে কি বলা হচ্ছে? এই লাইনটাকে বলা হয় ইউনিভার্সাল লাইন, ইউনিভার্সাল লাইন। অর্থাৎ যে লাইনটা আমরা কোথায় লিখতে পারবো? সব জায়গায়, সব ধরনের গ্রাফে আমরা কি করতে পারবো? এই লাইনটা লিখতে পারবো। তাহলে দ্বিতীয় লাইন কি হবে? নাও ইট ইজ মাই টার্ন টু ডিসকাস ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা হচ্ছে ইউনিভার্সাল লাইন, যেটা আমরা সব জায়গায় সব ধরনের গ্রাফে কি করতে পারবো? ইউজ করতে পারবো। কথা কি ক্লিয়ার? আচ্ছা এবার আসেন, তারপরে কি বলছে? হিয়ার উই ক্যান সে দ্যাট। আগে এতটুকু লিখে নিই, হিয়ার উই ক্যান সে দ্যাট লিখলাম, এই যে হিয়ার উই ক্যান সে দ্যাট, হিয়ার উই ক্যান সে দ্যাট। এখানে আমরা বলতে পারি যে, আচ্ছা এরপরে দেখেন একটা টার্ম দেওয়া আছে, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন। ইন প্লাস ইয়ার প্লাস টপিক, বিভার্ব প্লাস পার্সেন্টেজ, বিভার্ব প্লাস কি? পার্সেন্টেজ। ওকে, বিভার্ব প্লাস পার্সেন্টেজ। ক্লিয়ার? এই যে যে প্যাটার্নটা দেয়া আছে, এই প্যাটার্নটা সবাই লক্ষ্য করি, কি বলছে দেখি। এবার প্রত্যেকটা সালের ব্যাখ্যা আমরা এই স্ট্রাকচার ওয়াইজ লিখবো, এই স্ট্রাকচার ওয়াইজ আমরা লিখবো। ক্লিয়ার? খেয়াল করেন কি বলতেছে, ইন, তাহলে শুরুতে আমরা কি দিলাম? এই যে ইন দিলাম। আচ্ছা শুরুর সাল কি ছিল? ইন 1995, 1995, তাই তো? তাহলে ইন 1995। এবার কি দিতে হবে দেখেন, এবার দিতে হবে হচ্ছে টপিক। টপিক কিভাবে সিলেকশন করবেন এটা কিন্তু আমি দেখাইছি, এই যেভাবে সিলেকশন করতে হয়। অর্থাৎ সোর্সের পরে যেটা বলছে এটাই হচ্ছে আমাদের টপিক, ঠিক আছে? তাহলে আমরা সোর্সের পর কি লিখছিলাম? দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন, দ্য নাম্বার। আচ্ছা এখন আপনারা যদি খেয়াল করেন দেখেন এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা যখন লিখবো তখন আমরা পার্সেন্টেজ হিসাবেই লিখবো। তাহলে দিব দ্য পার্সেন্টেজ অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন, এই যে টপিক দিলাম, ঠিক আছে?
তাহলে আমরা টপিকও ইউজ করলাম। এরপরে কি দিতে হবে দেখেন, টপিক দিছে, এরপরে বি ভার্ব দিতে হবে। এখন এই বি ভার্বের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে আমাদেরকে। বি ভার্বের ক্ষেত্রে একটা বিষয় কি রাখতে হবে, মাথায় রাখতে হবে, এই যে বি ভার্ব, বি ভার্ব আমরা সবসময় ওয়াজ ইউজ করব। কি ইউজ করব? ওয়াজ ইউজ করব, ঠিক আছে? তাহলে আমরা ওয়াজ ইউজ করব। তাহলে এখানে দিব হচ্ছে ওয়াজ, এই যে ওয়াজ। আচ্ছা, এরপরে কি দিতে হবে খেয়াল করেন, এরপরে দিতে হবে পার্সেন্টেজ, কত পার্সেন্ট ছিল আর কি। তাহলে কত পার্সেন্ট ছিল? এই যে 1995 সালে ছিল হচ্ছে 35.6%। তাহলে আমরা দিব 35.6%। তাহলে প্রত্যেকটা সালের ব্যাখ্যা আমরা ঠিক এভাবেই দিব। তাহলে দেখি কি লিখলাম, হিয়ার উই ক্যান সে দ্যাট, প্রথমে তো ইন 1995, ইন দিয়ে সাল দিব, তারপর টপিক দিব দ্য পার্সেন্টেজ অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন। এরপরে বিভার, বিভার সর্বদা কি নিয়ে আসবো? ওয়াজ নিয়ে আসবো 35, অর্থাৎ পার্সেন্টেজ যেটা থাকবে আমরা সেটা ইউজ করব। ক্লিয়ার? ঠিক সেম ভাবে পরবর্তী সালেরও ব্যাখ্যা দিব, ঠিক আছে? তাহলে পরবর্তী সালের ব্যাখ্যা দেই। ইন পরবর্তী সাল কি আছে দেখেন, 2004 সাল আছে, ঠিক আছে? ইন 2004 টপিক দিতে হবে দ্য পার্সেন্টেজ অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন এরপরে কি আসবে? বিভার্ব আসবে। বিভার্ব কি আসবে? ওয়াজ। কত পার্সেন্ট ছিল? পার্সেন্ট ছিল হচ্ছে 45%। কত পার্সেন্ট? 45%। তাহলে হচ্ছে 45%। ঠিক সেম ভাবে পরবর্তী যে সালগুলো আসবে ঠিক আমরা সেম ভাবে এই প্রত্যেকটা সালের ব্যাখ্যা দিব। আর যদি এত বড় না লিখতে চাই তাহলে সেটাকে আমরা সংক্ষেপে কিভাবে লিখতে পারি সেটাও দেখাই দিই। আমরা দিতে পারি ইন, এর পরের সাল হচ্ছে দেখেন কি বলছে 2008, ঠিক আছে? 2008 সালে পার্সেন্টেজ ছিল 36.3%, ঠিক আছে? তাহলে আমরা দিব হচ্ছে ইন 2008, ঠিক আছে? ইন 2008। এখন আমরা বলতে পারি দ্য পার্সেন্টেজ ওয়াজ কত পার্সেন্ট? 36.3%। 36 কত পার্সেন্ট? 3%। 36.3%। ঠিক সেম ভাবে অর্থাৎ এই স্ট্রাকচার ওয়াইজ, অর্থাৎ এই অনুযায়ী আমরা পরেরগুলোও কি করতে পারবো? লিখতে পারবো। আবার আমরা যে প্রথমে যে বিস্তারিত ভাবে লিখছি প্রত্যেকটাই বিস্তারিত ভাবেও কি করতে পারবো? আমরা লিখতে পারবো, ঠিক আছে? বিস্তারিত ভাবেও আমরা লিখতে পারবো। আবার আমরা যদি শর্টে লিখতে চাই সেক্ষেত্রে আমরা দ্য পার্সেন্টেজ অফ এত পার্সেন্ট। ঠিক সেম ভাবে আমি যদি পরবর্তী সালটা লিখি তাহলে আমরা কি লিখবো? ইন পরবর্তী সাল কত আছে? 2010, 32% ছিল। তাহলে আমরা কি লিখবো? ইন 2010 দ্য পার্সেন্টেজ ওয়াজ কত পার্সেন্ট? পার্সেন্টেজ ওয়াজ হচ্ছে 32%। কত পার্সেন্ট? 32%, ঠিক আছে? 30%। তাহলে আমরা প্রত্যেকটা সালের ব্যাখ্যাটিকে এই সেম নিয়মে দিব, ঠিক আছে? প্রত্যেকটা সালের ব্যাখ্যা আমরা কি করব? এই সেম নিয়মে দিব। দেখেন এখানে আমি উল্লেখ করে দিচ্ছি যে ডেসক্রাইব দ্য ইয়ার্স ইন সেম সিস্টেম, মানে প্রত্যেকটা সালের ব্যাখ্যা ঠিক একই পদ্ধতিতে কি করতে হবে? আমাদের দিতে হবে, ওকে? এরপরে লিখবো অ্যানালাইজিং দ্য সার্ভে ইট ক্যান বি সেইড দ্যাট দ্য হাইয়েস্ট ওয়াজ ইন প্লাস ইয়ার, ঠিক আছে? আচ্ছা লিখি অ্যানালাইজিং দ্য সার্ভে it can be said that the highest was কত ছিল? was, আচ্ছা was in plus year, was is কত ছিল দেখেন, এই যে was in plus year দিতে হবে। হাইয়েস্ট সব থেকে কত ছিল? হাইয়েস্ট ছিল কত সালে? হাইয়েস্ট ছিল 2004 সালে 45%, ঠিক আছে? হাইয়েস্ট ছিল কত সালে? was in কত সালে? 2004 সালে, ঠিক আছে? in 2004 বিকজ। এরপর দ্বিতীয় লাইন হচ্ছে বিকজ। দেখেন কি বলছে, এই দেখেন কি বলছে, এই যে বিকজ ইটস অ্যামাউন্ট ওয়াজ পার্সেন্টেজ দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা দিব বিকজ ইটস অ্যামাউন্ট ওয়াজ কত পার্সেন্ট ছিল? কত পার্সেন্ট ছিল দেখেন? 45%, ঠিক আছে? 45%। ঠিক যেভাবে আমরা
হাইয়েস্টটা লিখছি ঠিক সেম ভাবে লোয়েস্টটা লিখবো, ঠিক আছে? লোয়েস্টটা লিখতে গেলে আগে আমাদের একটা শব্দ অন দ্য আদার হ্যান্ড ইউজ করতে হবে, অন দ্য আদার হ্যান্ড লিখতে হবে, ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ডের ঠিক সেম ভাবে আমরা লোয়েস্টটা লিখবো। তাহলে আমরা কি লিখতে পারি? শুধু এই হাইয়েস্টের জায়গায় লোয়েস্ট দিলেই হয়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড দ্য লোয়েস্ট ওয়াজ ইন, সব থেকে লোয়েস্ট কত সালে ছিল? ইন প্লাস ইয়ার কত সালে ছিল দেখেন, সব থেকে লোয়েস্ট ছিল হচ্ছে 2010 সালে 32%, ঠিক আছে? তাহলে ওয়াজ ইন 2010, বিকজ কারণ ইটস পার্সেন্টেজ ওয়াজ কত পার্সেন্ট ছিল? ইটস পার্সেন্টেজ ওয়াজ 32%, অনলি 32%। ক্লিয়ার? তাহলে হাইয়েস্টটা যেভাবে লিখবো ঠিক সেম ভাবে আমরা লোয়েস্টটা লিখবো। আচ্ছা, আচ্ছা একটা প্রশ্ন আসছে, প্যাসেজের ক্লাস কি কমপ্লিট কোশ্চেন অ্যান্সার সামারির জন্য? সামারির জন্য কমপ্লিট, ফ্লোচার্টের জন্য কমপ্লিট, প্যাসেজের আর একটা ক্লাস যেটা আছে সেটা হচ্ছে আগামীকাল আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? আগামীকাল পেয়ে যাবেন এই ক্লাস। আচ্ছা, তাহলে আমরা হাইয়েস্ট লিখলাম, লোয়েস্ট লিখলাম, এবার আমাদের কি করতে হবে? এন্ডিং টানতে হবে। ক্লিয়ার? দেখেন কি বলছে, সো উই ক্যান সে দ্যাট দ্য অ্যাবোভ ডিসকাশন ইজ আ কমপ্লিট রিপ্রেজেন্টেশন অফ দ্য গ্রাফ চার্ট অফ দ্য কোশ্চেন পেপার। আমরা এই লাইনটা লিখবো, এটাও একটা ইউনিভার্সাল লাইন। কি লাইন? ইউনিভার্সাল লাইন। ইউনিভার্সাল লাইন অর্থাৎ ইউনিভার্সাল লাইন শব্দের অর্থ হচ্ছে এই লাইন আমরা সব জায়গায় কি করতে পারবো? ইউজ করতে পারবো। ক্লিয়ার? তাহলে আমরা যদি এই টাইপ 1টা এইভাবে লিখি, এই ধরনের সব কিছুই যাই আসুক না কেন, যে টপিক দিয়ে আসুক না কেন, আমরা কিন্তু খুব সহজেই কি করতে পারবো? এটা লিখতে পারবো। আর টাইপ 1-এ কি ছিল? টাইপ 1-এ ছিল একটা সাল থাকবে, পার্সেন্টেজ থাকবে, একটা সাল একটা পার্সেন্টেজ। এই লেখার নিয়মটা হচ্ছে এই যে, ঠিক আছে? এভাবে। এবার আমরা টাইপ 2-তে যাব, ঠিক আছে? এবার আমরা যাব টাইপ 2-তে। আচ্ছা, টাইপ 2-তে কি বলা হয়েছে দেখেন, টাইপ 2-তে পাই চার্ট নিয়ে কথা বলা হয়েছে। পাই চার্ট, পাই চার্ট দেখতে কেমন? পাই চার্ট দেখতে হচ্ছে এই যেমন, ঠিক আছে? এটাকে পাই চার্ট বলে, ঠিক আছে? অর্থাৎ পিৎজার যে স্লাইস আছে, পিৎজার স্লাইস সেরকম। আচ্ছা, দেখেন এটা লেখার সিস্টেমটা কি। দ্য পাই চার্ট ইন দ্য কোশ্চেন পেপার ইনফর্মস অ্যাবাউট টপিক। কিভাবে টপিক সিলেকশন করতে হয় আমি কিন্তু আগেরটাই বুঝাইছি। কোশ্চেনে শোয়িং বলে একটা শব্দ পাবেন, শোয়িং, ঠিক আছে? এই শোয়িং এর পর, শোয়িং অথবা শোস যেটাই বলি না কেন, ঠিক আছে, এই যে এই শব্দটা থাকবে, এর পরে যে বিষয় উল্লেখ করে দিছে এটাই হচ্ছে আমাদের টপিক, ঠিক আছে? এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে টপিক। এটাই কি? এটাই হচ্ছে টপিক। ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে লিখি, আমরা স্টার্ট করি। তাহলে দ্য পাই চার্ট ইনফর্মস অ্যাবাউট, দ্য পাই চার্টস ইনফর্মস অ্যাবাউট, ঠিক আছে? তাহলে এবার টপিক খুঁজে বের করতে হবে যে টপিক কি বলছে, ঠিক আছে? এই যে দ্য পাই চার্ট ইন দ্য কোশ্চেন পেপার ইনফর্মস অ্যাবাউট, ঠিক আছে? দ্য পাই চার্ট ইন দ্য কোশ্চেন পেপার ইনফর্মস অ্যাবাউট, বা শুধু ইনফর্মস অ্যাবাউট দিলেও হয়, কোনো সমস্যা নেই, ইনফর্মস অ্যাবাউট। আচ্ছা, কি বলছে? এই যে শোস, দেখেন এই যে শোস, এর পরে যেটুক বলে দিছে এটাই হচ্ছে আমাদের টপিক। এর পরে যা বলে দিছে, এই যে দ্য সোর্স অফ এনভায়রনমেন্ট পলিউশন ইন এ সিটি, দ্য সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন ইন আ সিটি। তাহলে লিখবো দ্য সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন ইন আ সিটি, এই সম্পর্কে বলা হয়েছে। এরপরে আমি বলছিলাম দ্বিতীয় যে লাইনটা, এটা হচ্ছে ইউনিভার্সাল লাইন, যেটা আমরা সব জায়গায় ইউজ করতে পারবো। সেটা কি? ঠিক আছে, দ্য পাই চার্ট শোস, সরি এই লাইনটা না, দ্য পাই চার্ট শোস সেভারাল টাইপস অফ পার্সেন্টেজ ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ। এর ইউনিভার্সাল লাইন হচ্ছে এইটা, যে নাও ইট ইজ মাই টার্ন টু ডিসকাস ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই লাইনটা আমরা সব জায়গায় কি করতে পারবো? ইউজ করতে পারবো। ইউনিভার্সাল লাইন, এটাকে কি লাইন বলা হয়? ইউনিভার্সাল লাইন বলা হয়, ঠিক আছে? সর্বজনীন লাইন, যেটা সব ধরনের পাই চার্ট বলেন, বার চার্ট বলেন, আমরা সব জায়গায় কি করতে পারবো? এটা ইউজ করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, দ্বিতীয় লাইনটা লিখে নিই। তাহলে দ্য পাই চার্ট শো সেভারাল টাইপস অফ, দ্য পাই চার্ট
shows different types of percentage তারপর কি বলছে দেখেন ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ, ঠিক আছে, ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ, এই যে ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ, ঠিক আছে। তাহলে এরপরে আমাদের যে ইউনিভার্সাল লাইন আছে আমরা সেই লাইনটা লিখে দেই। নাও ইট ইজ মাই টার্ন টু ডিসকাস ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই যে নাও ইট ইজ মাই টার্ন টু ডিসকাস ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা হচ্ছে ইউনিভার্সাল লাইন, লিখে দিই। নাও ইট ইজ মাই টার্ন to discuss in black and white, এই যে সেই ইউনিভার্সাল লাইন আমরা লিখলাম। আচ্ছা, এবার আসেন এরপরের লাইন কি হবে। হিয়ার উই ক্যান সি দ্যাট দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ ইজ, আচ্ছা এবার আমরা ওই চার্টে চলে যাই, ঠিক আছে। হিয়ার উই ক্যান সি দ্যাট, এখানে আমরা দেখতে পাচ্ছি কি, দেখতে পাচ্ছি যে হাইয়েস্ট পার্সেন্টেজ ইজ, সব থেকে হাইয়েস্ট পার্সেন্টেজ হচ্ছে এইটা, ঠিক আছে। সব থেকে হাইয়েস্ট পার্সেন্টেজ কোনটা, এটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট পার্সেন্টেজ, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, হিয়ার উই ক্যান সি দ্যাট দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ ইজ, তারপর পার্সেন্টেজটা দিব, তারপর ইন দিব, দেন পোর্শনস নেম দিব, কি দিব, পোর্শনস নেম দিব, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা লিখি হিয়ার উই ক্যান সি দ্যাট the, খেয়াল করেন কি বলছে, the highest percentage is সব থেকে হাইয়েস্ট পার্সেন্টেজ কোথায় ছিল, আচ্ছা খেয়াল করেন, তাহলে এই যে দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ ইজ, এবারে পার্সেন্টেজ দিতে হবে, তাই তো। আচ্ছা, সব থেকে কত পার্সেন্ট ছিল, এই যে 60%, কত পার্সেন্ট, 60%, তাহলে the highest percentage is 60%, তাই তো, দিয়ে দিলাম, এই যে 60%। তারপরে কি লিখছে দেখেন, তারপরে বলছে ইন দিয়ে পোর্শনস নেম দেব, ইন দিয়ে কি দেব, পোর্শনস নেম দিব, ইন, এই যে ইন দিলাম। এবার এই পোর্শনস নেমটা কি আছে দেখি, পোর্শনস নেমটা আছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অ্যান্ড টক্সিক কেমিক্যালস, ঠিক আছে, এই যে ইন্ডাস্ট্রিয়াল and toxic chemicals, ওকে। হাইয়েস্টটা লিখলাম, এখানে কি লিখলাম, কোনটা লিখছি, হাইয়েস্টটা লিখছি, ঠিক আছে, হাইয়েস্টটা লিখছি। ঠিক সেম ভাবে আমরা কি করব, লোয়েস্টটাও লিখবো, ক্লিয়ার। ঠিক সেম ভাবে আমরা লোয়েস্টটা লিখবো, তাহলে লিখবো অন দ্য আদার হ্যান্ড, এই যে লোয়েস্টটা লেখার আগে হাইয়েস্টটা লেখার পর আমরা যখন লোয়েস্টটা লিখবো তখন অবশ্যই এই ফ্রেজটা ইউজ করবো আমরা, যে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, এই ফ্রেজটা মাস্ট বি কি করতে হবে, এই ফ্রেজটা মাস্ট বি ইউজ করবো, ঠিক আছে। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড ঠিক সেম ভাবে হাইয়েস্ট যেভাবে লিখবো লোয়েস্ট সেভাবে লিখবো, দ্য লোয়েস্ট পার্সেন্টেজ ইজ, দ্য লোয়েস্ট পার্সেন্টেজ ইজ, আচ্ছা এইচ দিলাম। এবার লোয়েস্ট সব থেকে পার্সেন্টেজ কত সেটা আমরা যখন ওই চার্টটা দেখবো তখনই আমরা বুঝতে পারবো। সব থেকে লোয়েস্ট পার্সেন্টেজ হচ্ছে 2%, কত পার্সেন্ট, 2%, ঠিক আছে, লোয়েস্ট পার্সেন্টেজ ইজ 2%, ক্লিয়ার। আচ্ছা, ইন দিয়ে সেই পোর্শনস নেম, ঠিক আছে, সেই পোর্শনস নেমটা কি, পোর্শন নেমটা হচ্ছে পাওয়ার হাউস, কি, পাওয়ার হাউস, ইন পাওয়ার হাউস, ইন পাওয়ার হাউস, ফুল স্টপ, ক্লিয়ার। তাহলে হাইয়েস্টটা লিখবো আমরা, যখন এই পাই চার্ট আসবে তখন আমরা কি করব, শুরুতে হাইয়েস্টটা লিখে নিব এন্ড দেন লোয়েস্টটা লিখে নেব, এরপরে বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো লিখবো। এবার সেগুলো কিভাবে লিখবো সেটাও দেখাই দিচ্ছি। আচ্ছা, এরপরে আসেন 3 নম্বর লাইনে কি বলতেছে, হাইয়েস্টটা লেখা শেষ, এই লোয়েস্টও লেখা শেষ। এবার বলতেছে দা সেকেন্ড বলেন, থার্ড বলেন, ফোর্থ বলেন, যেটা লিখবেন অর্থাৎ যে সিরিয়ালে লিখবেন সেটার সিরিয়াল নাম্বার নেবেন, সেকেন্ড হলে সেকেন্ড, থার্ড হলে তার, ফোর্থ হলে 4, ফিফথ হলে 5। পোর্শন অফ দা, এখানে টপিক দিতে হবে, ঠিক আছে। টপিক কিভাবে, এখানে আমরা যেভাবে টপিক সিলেকশন করছি সেই টপিকটা এখানে বসবে, তারপরে ইজ দিবেন, তারপরে পোর্শনস নেম দেবেন। আচ্ছা, আগে এতটুকু আমরা লিখে আসি। তাহলে দ্য সেকেন্ড পোর্শনস অফ দা
দ্য, এবার আসেন আমরা একটা কাজ করি, আমরা সেকেন্ড এবং থার্ড একবারে লিখবো, দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড, দুইটা একসাথে লিখতেছি কারণ আমরা যখন একটা একটা করে লিখতে যাব তখন কিন্তু আমাদের অনেক সময় চলে যাবে, এটার পিছনেও সময় যাবে, এটার পিছনেও সময় যাবে, আর এটার পিছনেও সময় যাবে। ওয়ার্ড কিন্তু 80টা ওয়ার্ডের মধ্যে এটা শেষ করতে হয়, এজন্য আমরা কি করব, দুইটা একবারে লিখবো। ঠিক আছে, এই যে দুইটা পোর্শনস, মনে করেন এই দুইটা পোর্শনস আমরা একবারে লিখলাম, এই যে এই দুইটা পোর্শন, কারণ এই দুইটা বেশি আছে, এই দুইটা পোর্শনস আমরা কি করে লিখবো, একবারে লিখবো। ঠিক আছে, তাহলে মনে করেন এটা হচ্ছে থার্ড আর এইটা হলো ফোর্থ, এটা কি হলো, এটা ফোর্থ। ঠিক আছে, এটা হচ্ছে থার্ড পোর্শন, এটা হচ্ছে ফোর্থ পোর্শন। ঠিক আছে, তাহলে আমরা কি করব, দ্য থার্ড অ্যান্ড ফোর্থ, ঠিক আছে, দ্য থার্ড অ্যান্ড ফোর্থ কি বলছে দেখেন, দ্য থার্ড অ্যান্ড ফোর্থ পোর্শনস অফ দ্য টপিক। টপিক কিভাবে সিলেকশন করব, ঠিক আছে, টপিক দেখেন সোর্সের পর যেটা বলছে এটাই হচ্ছে আমাদের টপিক। এই যে দ্য সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন। ঠিক আছে, তাহলে আমরা লিখব দ্য সোর্সেস অফ environment, the sources of environment pollution, the sources of environment pollution। আচ্ছা, তারপর দেখেন the source of environment pollution is portions name দিব, তাই তো, তাহলে এই যে is দিলাম, এরপরে portions name কি দিব, এই যে পোর্শন নেম হচ্ছে হাউস হোল্ড ওয়েস্ট এবং ভেহিকিলস, এই যে পোর্শনস নেম, এই যে হাউস হোল্ড ওয়েস্ট অ্যান্ড ভেহিকিলস। ঠিক আছে, তাহলে এই যে ইজ হাউস হোল্ড ওয়েস্ট অ্যান্ড কি অ্যান্ড ভেহিকিলস। ঠিক আছে, VEHICLES। ঠিক আছে, তাহলে কি দিলাম, the third and fourth portions of the sources of environment pollution is household waste and vehicles। এরপরে কমা দেন। ঠিক আছে, কমা দিছেন, এবার কমা দিয়ে কি দিতে হবে, কমা দিয়ে দিতে হবে অ্যাকাউন্টিং ফর এত পার্সেন্টেজ, অ্যাকাউন্টিং ফর এত পার্সেন্টেজ দিব। তাহলে এই যে অ্যাকাউন্টিং, ACCOUNTING, অ্যাকাউন্টিং ফর, ঠিক আছে, অ্যাকাউন্টিং ফর, এবার সেই পার্সেন্টেজটা দিতে হবে। পার্সেন্টেজ কত কত আছে খেয়াল করি, পার্সেন্টেজ আছে এইটাই আছে হচ্ছে, এইটা আছে হচ্ছে 15%, এটা হচ্ছে 15%। ঠিক আছে, তাহলে আমরা দিব 15% অ্যান্ড এটাও কি 15%। ঠিক আছে, যেহেতু ধারাবাহিকভাবে, ঠিক আছে, রয়েছে, তাহলে আমরা এই শব্দটা উল্লেখ করব যে রেসপেক্টিভলি, ঠিক আছে, রেসপেক্টিভলি এই শব্দটা আমরা কি করব, উল্লেখ করব অবশ্যই, যেহেতু পরপর দুইটা আছে। ঠিক আছে, যখন এরকম পরপর দুইটা থাকবে তখন আমরা কি শব্দ ইউজ করব, তখন এই রেসপেক্টিভলি শব্দটা আমরা কি করব, রেসপেক্টিভলি শব্দটা আমরা ইউজ করব। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখেন লাস্ট লাইন কি বলছে। আচ্ছা, আমরা আরেকটা বাকি আছে, আদার্সটা কিন্তু লিখি নাই। ঠিক আছে, এই যে আদার্সটা লিখতে হবে এখন। ঠিক আছে, আমরা আদার্সটাও কিভাবে লিখবো, ঠিক সেম ভাবে লিখবো, ঠিক সেম ভাবে আমরা আদার্সটা লিখবো। তাহলে আমরা দিব দ্য ফিফথ, ঠিক আছে, এই ফোর্থের জায়গা ফিফথ দিছি, পোর্শনস অফ দ্য সোর্সেস, ফিফথ পোর্শন অফ দ্য সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন, ইজ আদার্স, অন্যান্য। ঠিক আছে, ইজ, এই যে হাউস হোল্ড ওয়েস্টের জায়গা জাস্ট আমরা আদার্স লিখছি। ক্লিয়ার? এবার দিবেন কমা, অ্যাকাউন্টিং ফর কত পার্সেন্ট, আমরা যদি দেখি অ্যাকাউন্টিং ফর কত পার্সেন্ট, 8%। ঠিক আছে, তাহলে আমরা দিব হচ্ছে কত পার্সেন্ট, 8%, অ্যাকাউন্টিং ফর 8%। ক্লিয়ার? অ্যাকাউন্টিং ফর কত পার্সেন্ট, 8%। দেখেন, তাহলে প্রত্যেকটা সালের মানে প্রত্যেকটা পোর্শনের ব্যাখ্যা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি অলরেডি। ঠিক আছে, এই স্ট্রাকচার তুমি যদি ফলো করো, এই স্ট্রাকচার যদি ফলো করো, তাহলে প্রত্যেকটা পোর্শন খুব সহজভাবে তুমি লিখতে পারবা। ঠিক আছে, আচ্ছা, এইটা গেল। এরপর আমরা কি করবো, এবার এন্ডিং টানতে হবে, এই যে লাইনটা। সো উই ক্যান সে দ্যাট দ্য অ্যাবভ ডিসকাশন ইজ এ কমপ্লিট রিপ্রেজেন্টেশন অফ দ্য গ্রাফ অফ দ্য কোশ্চেন পেপার। এই যে লাইনটা আমরা দিচ্ছি, এটা কিন্তু ইউনিভার্সাল লাইন, এটা আমরা সব জায়গায় সব ধরনের গ্রাফে কি করতে পারবো, ইউজ করতে পারবো। ক্লিয়ার? তাহলে এটা ছিল আমাদের টাইপ 2। এই টাইপ 2 দিয়ে আমরা কি করলাম, একটা পাই চার্ট আমরা সলভ করলাম এবং একই সাথে
আমরা এটা কিন্তু বোর্ড কোশ্চেনে আমরা কি করছি, সলভ করছি, ক্লিয়ার। এবং পাই চার্ট যাই আসুক না কেন, যে টপিক দিয়েই আসুক না কেন, তোমরা জাস্ট এই প্যাটার্ন অনুসরণ করে লিখলেই তোমরা একটা ভালো মার্কস ইনশাল্লাহ এখান থেকে পাবা। ওকে, আচ্ছা এবার আসেন টাইপ 3-তে কি বলা হয়েছে। টাইপ 3, ঠিক আছে, এই যে হচ্ছে টাইপ 3। এই টাইপ 3-র বিষয়টা হচ্ছে যে একটা সালে, এই দেখেন একটা সাল একটা, কিন্তু বার দেয়া আছে 2টা করে। এই যে সাল একটা, কিন্তু বার দেয়া আছে কয়টা করে, 2টা করে। এইখানেও তাই, সাল একটা, বার দেয়া আছে 2টা করে, যার মধ্যে একটা হচ্ছে রুরাল এরিয়াকে বলতেছে, আরেকটা হচ্ছে আরবান এরিয়াকে বলতেছে, ক্লিয়ার। এই বিষয়টা মাথায় রাখতে হবে, একটা রুরাল এরিয়া আর একটা কি এরিয়া, আরবান এরিয়া। আচ্ছা দেখেন, এই যে একটা ইয়ারে যখন 2টা সাল থাকবে, একটা ইয়ারে যখন কয়টা সাল থাকবে, 2টা সাল থাকবে, তখন আমরা এটাকে কিভাবে লিখবো আসলে, খেয়াল করেন। এর জন্য আমাদের টাইপ 3টা ফলো করতে হবে। প্রথম লাইন আমরা সবাই জানি যে দ্য চার্ট ইন দ্য কোশ্চেন পেপার, দ্য চার্ট ইন দ্য কোশ্চেন পেপার ইনফর্মস অ্যাবাউট টপিক। টপিক কিভাবে খুঁজে পাবো, টপিক কিভাবে খুঁজে পাবো আমি আবারও বলতেছি, কোশ্চেনে শোজ বলে শব্দ থাকবে, শোজ, ঠিক আছে। এরপর যেটা আছে সেটাই হচ্ছে টপিক, এরপরে যেটা আছে সেটাই কি, সেটাই হচ্ছে টপিক। শোসের পর যেটা আছে সেটাই হচ্ছে কি আমাদের টপিক, ঠিক আছে। টপিক দিতে হবে ফ্রম, যত থেকে যত সাল আছে সেই সালটা উল্লেখ করতে হবে। এরপরে দেখেন নাও ইট ইজ মাই টার্ন টু ডিসকাস ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাও কিন্তু একটা ইউনিভার্সাল লাইন। এই যে এগুলোর কি বলা হয়, ইউনিভার্সাল লাইন, ইউনিভার্সাল লাইন, যেটা সব ধরনের গ্রাফ চার্টে আমরা কি করতে পারবো, ইউজ করতে পারবো। ঠিক সেম ভাবে আমরা লিখে ফেলি, দ্য চার্ট ইন দ্য কোশ্চেন পেপার informs about, ঠিক আছে, দ্য চার্ট ইন দ্য কোশ্চেন পেপার ইনফর্মস অ্যাবাউট কি বলতেছে, শোসের পরে দেখেন, আচ্ছা শোসের পরে কি বলা হয়েছে, শোসের পর বলা হয়েছে, এই যে শোসের পর বলা হয়েছে দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন ফ্রম এত টু এত, ঠিক আছে, দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন, দ্য living below the poverty line from কত থেকে কত সাল, ফ্রম হচ্ছে 2005 থেকে 2020, ঠিক আছে, 2005 to 2020, ক্লিয়ার। এরপর আরেকটা কি লাইন ছিল, নাও ইট ইজ মাই টার্ন to discuss in black and white. Now it is my turn to discuss in black and white. এই যে আমরা ইউনিভার্সাল লাইনটা লিখে ফেললাম, ক্লিয়ার। এইগুলো সব জায়গায় কমন, এই লেখাটা ম্যাক্সিমাম অর্থাৎ 3টা চার্টের 3টা জায়গায় কিন্তু কমন, কথা কি বুঝতে পারছেন? আচ্ছা এরপরে আসেন কি লিখতে হবে, ইন প্লাস ইয়ার প্লাস টপিক, ঠিক আছে। তাহলে দেন আমরা শুরু করি লেখা। তাহলে ইন প্লাস ইয়ার, ইয়ার কত আছে 2005, টপিক, টপিক আমরা বের করছি দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন। এখন দেখেন এই যে প্যাসেজ, মানে এই যে চার্টটা, এটা কিন্তু পার্সেন্টেজে দেয়া আছে, পার্সেন্টেজ দেয়া থাকলে আমরা পার্সেন্টেজ দিব, ঠিক আছে। তাহলে আমরা দিব ইনটু দ্য পার্সেন্টেজ, দা, আচ্ছা এটা কিন্তু পার্সেন্টেজ কিন্তু ডাবল পার্সেন্টেজ, তাহলে আমরা এটাকে কি দিব, পার্সেন্টেজেস of people living below the poverty line in 2005 the percentages of people living below the poverty line। তাহলে এখানে বিষয়টা কি দাঁড়ালো, এখানে যেহেতু ডাবল পার্সেন্টেজ তাই আমরা এটাকে প্লুরাল দিছি, এই যে প্লুরাল ইউজ করছি, ক্লিয়ার, পার্সেন্টেজেস, ওকে। লিভিং বিলো দ্য পভার্টি লাইন, যেহেতু ডাবল পার্সেন্টেজ, এখন আমরা ওয়াজ দিব না, এখন আমাদেরকে কি দিতে হবে, ওয়ার দিতে হবে। কি দিতে হবে, যখন
এইরকম পার্সেন্টেজটা ডাবল হয়ে যাবে। খেয়াল করেন সবাই, এরকম যখন একটা সালে দুইটা পার্সেন্টেজ থাকবে, একটা সালে যখন দুইটা পার্সেন্টেজ থাকবে, তখন আমরা এইখানে যে বি ভার্বটা, এই যে ওয়ার নিয়ে আসবো, বি ভার্বটা কি নিয়ে আসবো, এই বি ভার্বটা আমরা ওয়ার নিয়ে আসবো, মনে রাখতে হবে, ঠিক আছে? কি নিয়ে আসবো? ওয়ার নিয়ে আসবো। ক্লিয়ার? আচ্ছা দেখেন, তাহলে আমরা দিলাম ওয়ার, এই যে ওয়ার। এরপরে খেয়াল করেন কি বলছে, পার্সেন্ট অ্যান্ড পার্সেন্ট দিতে হবে, তাই তো? তাহলে কত পার্সেন্ট, কত পার্সেন্ট দেখেন, 35 অ্যান্ড 21, ঠিক আছে? 35% অ্যান্ড 21%, ঠিক আছে? 21, 35%, 21%, ওকে। আচ্ছা এবার আসেন, এই যে পার্সেন্টেজ দিলাম, এবার ইন প্লাস বিষয় দিব। কি দিব? ইন প্লাস বিষয়, তাই তো? প্রথমে এই যে ইন দিলাম, এবার বিষয় দিতে হবে। বিষয় কি আছে দেখেন, ইন হচ্ছে এই যে রুরাল এরিয়া অ্যান্ড আরবান এরিয়া, ঠিক আছে? প্রথমটা এই যে প্রথমটা আমরা কি লিখছি, প্রথমটা রুরালের হিসাব লিখছি, ঠিক আছে? আর তারপরটা আরবান, ঠিক আছে? তাহলে দিব ইন রুরাল এরিয়া অ্যান্ড আরবান, রুরাল অ্যান্ড আরবান এরিয়া একবারে দিয়ে দিই, ঠিক আছে? রুরাল অ্যান্ড আরবান এরিয়াস, রুরাল অ্যান্ড আরবান এরিয়াস। ক্লিয়ার? পিডিএফ চাই স্যার, পিডিএফ অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? না, পিডিএফ দিয়ে দেওয়া হয় নাই। আচ্ছা, ক্লাসের পিডিএফ পেতে ক্লাসটি শেয়ার করতে হবে, ঠিক আছে? শেয়ার করো, পিডিএফ পেয়ে যাবা। আরবান এরিয়াস, ক্লিয়ার? তাহলে ইন 2005 দ্য পার্সেন্টেজেস অফ পিপল লিভিং বিলো দ্য প্রপার্টি লাইন ওয়ার এত পার্সেন্ট টু এত পার্সেন্ট ইন রুরাল এরিয়া, রুরাল অ্যান্ড আরবান এরিয়াস। আচ্ছা এখন দেখেন, এখন একটা বিষয় আছে, যেহেতু এইখানে পরপর দুইটা চলে আসছে, পরপর কয়টা চলে আসছে? দুইটা চলে আসছে, দুইটা পার্সেন্টেজ চলে আসছে। এই জন্য এই 35টা বোঝাচ্ছে হচ্ছে রুরাল এরিয়ার, আর এই 21টা বোঝাচ্ছে হচ্ছে আরবান এরিয়া, ঠিক আছে? 35, এই জন্য এইটা বোঝার সুবিধার্থে আমরা জাস্ট এখানে রেসপেক্টিভলি শব্দটা অ্যাড করে দিব, রেসপেক্টিভলি, ঠিক আছে? আমরা কি শব্দটা অ্যাড করে দিব? রেসপেক্টিভলি শব্দটা আমরা কি করে দিব? জাস্ট অ্যাড করে দিলেই বোঝা যাচ্ছে যে এই রুরালেরটা 35 আর আরবানেরটা হচ্ছে কি 21%। ক্লিয়ার? প্রত্যেকটা সালের ব্যাখ্যা ঠিক আমরা এই সেম ভাবে দিব, প্রত্যেকটা সালের ব্যাখ্যা। দেন তারপরে দিলাম হচ্ছে ইন 2000, কত 2006 মনে হয়, ঠিক আছে? হ্যাঁ 2010 সাল, সরি 2010 সাল। তাহলে ইন 2010 দ্য পার্সেন্টেজ of people living below the poverty line were কত পার্সেন্ট কত পার্সেন্ট দেখেন, এখানে হচ্ছে 45 আর 30, ঠিক আছে? 45 and 30, তাহলে এই যে 45 and 30% পার্সেন্টেজ ইন কোথা থেকে? রুরাল এরিয়াস and rural and urban areas, মানে রেসপেক্টিভলি কি করব? এই রেসপেক্টিভলি কথাটা আমরা কিন্তু কি করব? অ্যাড করব সব জায়গায়, ওকে? রেসপেক্টিভলি কথাটা কি করব? অ্যাড করে দিব। তাহলে এইভাবে আমাদের প্রত্যেকটা সালের ব্যাখ্যা কিন্তু আমাদের ঠিক এই সেম নিয়মে, সেম প্যাটার্নে কি করতে হবে? দিয়ে যেতে হবে। প্রত্যেকটার ব্যাখ্যা আমরা কি করব? দিয়ে যাব। এরপরে আসেন কি বলছো দেখেন, এই যে ডিসক্রাইব দ্য ইয়ার্স, সেম সিস্টেম, একই পদ্ধতিতে ব্যাখ্যা করতে হবে, একই পদ্ধতিতে কি করবেন? ব্যাখ্যা করবেন। এবার আসেন কি বলছে দেখেন, অ্যানালাইজিং দ্য চার্ট দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ ওয়াজ ইন প্লাস ওয়ার, ইন প্লাস ইয়ার, তারপরে পার্সেন্টেজ দিবেন, তারপরে ইন দিয়ে বিষয়ের নাম লিখবেন। এখন এখানে দুইটা বিষয়ের উল্লেখ করা আছে দেখেন, একটা রুরাল এরিয়ার কথা বলা হয়েছে, আরেকটা হচ্ছে আরবান এরিয়ার কথা বলা হয়েছে। এখন হাইয়েস্ট লোয়েস্ট লেখার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এর একটা হাইয়েস্ট লিখবেন, ঠিক আছে? এর একটা হাইয়েস্ট লিখবেন, আবার এর একটা লোয়েস্ট লিখবেন, ঠিক আছে? এর একটা কি লিখবেন? লোয়েস্ট লিখবেন। মানে যে কোনো একটার হাইয়েস্ট তার অপোজিটটার লোয়েস্ট লিখবেন আপনি, ঠিক আছে? যে কোনো যেটার হাইয়েস্ট লিখতেছেন তার অপোজিটটার কি লিখে দিবেন? লোয়েস্ট লিখে দিবেন। ক্লিয়ার? তাহলে মনে করেন আমরা এইটারই হাইয়েস্ট লিখলাম, ধরেন এই যে এইটারে আমরা কি লিখবো? হাইয়েস্ট লিখবো, আর ওইটার তাহলে অপোজিটটার কি লিখবো? লোয়েস্ট লিখবো। ক্লিয়ার? এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে এটারই হাইয়েস্ট লিখতে হবে, ওইটার লোয়েস্ট লিখতে হবে, ঠিক আছে? মোনামি মুখার্জি স্যার, সামারি আর থিমটা একটু দেখান, ঠিক আছে? সামারির ক্লাস অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে, ওইখানে গেলে সামারির সাজেশন সহ,
ঠিক আছে, মানে সাজেশন সহ সামারি কিভাবে লিখবেন, ঠিক আছে, সব ওইখানে ওই ভিডিওতে মানে আমরা বলে দিছি এবং ক্লাসটা করেছি, খুব চমৎকার একটা ক্লাস, করলে সামারিতে আর কোনো প্রবলেমই থাকবে না। ক্লিয়ার? যে কোনো সামারি, যে কোনো ইংলিশ ফর টুডের যে কোনো অর্থাৎ বইয়ের যে কোনো সামারি তুমি ওই প্যাটার্ন দিয়ে লিখে আসতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আর থিম ক্লাসে আসে, আমি ক্লাস শেষে বলতেছি, ওটা লাস্টের দিকে। ওকে, আচ্ছা দেখেন তাহলে কি ছিল, তাহলে হাইয়েস্টটা লিখবো, তাহলে এই যে, তাহলে আমরা যদি অ্যানালাইজিং দ্য চার্ট দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ ওয়াজ, অ্যানালাইজিং দ্য চার্ট analyzing the chart the highest percentage was, ঠিক আছে, highest percentage was, আচ্ছা was in plus year, কি হবে, in plus year হবে, দেই এই যে ইন দিলাম। আচ্ছা এবার দেখি সবথেকে হাইয়েস্ট কোথায় আছে, in plus year, এই যে 2010, তাই তো, কত পার্সেন্ট, 45%, ঠিক আছে, তাহলে দেই ইন 2010 কমা কত পার্সেন্ট, 45%, এই যে এটা ব্র্যাকেটে রাখবেন, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখেন কি বলছে, এরপরে ইন দিয়ে বিষয় দিতে হবে, ইন দিয়ে কি দিতে হবে, বিষয় দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা এই যে ইন, এখানে বিষয় বলতে কি বোঝাইছে, বিষয় বলতে রুরাল না আরবান, আপনাকে এটা মেনশন করতে হবে। এই যে এটা হচ্ছে কি বোঝাইছে, রুরাল এরিয়া, ঠিক আছে, কি বোঝাইছে, রুরাল এরিয়া। ক্লিয়ার? ইন রুরাল এরিয়া, ঠিক আছে। আচ্ছা এরপরে ঠিক সেম ভাবে আমরা কি লিখবো, লোয়েস্টটা লিখবো। আর লোয়েস্টটা লিখতে গেলে আমরা কি করব, ইউটিউব চ্যানেলের নাম কি, অবশ্যই ইউটিউব চ্যানেলের নাম মদন বিদ্যালয় হবে, তাই না। আচ্ছা অন দ্য আদার হ্যান্ড, ঠিক আছে, দ্য লোয়েস্ট পার্সেন্টেজ ওয়াজ ইন দিয়ে সাল দিতে হবে, লোয়েস্ট। এইখানে দেখেন আমরা কিন্তু রুরালের কথা লিখে দিচ্ছি, তার মানে অপোজিট যেটা আছে, এখন আমরা লোয়েস্টটা দিব আরবানের, ঠিক আছে, লোয়েস্টটা কাট দিব আরবানের দিব, ঠিক আছে। সব থেকে লোয়েস্ট কোনটা ছিল খেয়াল করেন, এই যে 20%, ঠিক আছে, 20 তো মেবি, হ্যাঁ 20%, এই যে লোয়েস্টটা দিব আরবানের, ঠিক আছে। আচ্ছা কত সাল, 2020, ওকে, ইন 2020 কত পার্সেন্ট, 20%, কত পার্সেন্ট, 20%। এবার ইন, এই যে ইন আরবান এরিয়াস, আরবান এরিয়াস। ক্লিয়ার? কাউসার হোসেন পিডিএফ চাই স্যার, ক্লাসটা শেয়ার করলে ইনশাল্লাহ পিডিএফ পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা এবার খেয়াল করেন, তাহলে লাইনগুলো লেখা, এবার হাইয়েস্টটা লিখছি যেভাবে, লোয়েস্টটা লিখছি ঠিক সেম ভাবে। এখন কি করতে হবে, লাস্ট যে লাইনটা আছে সেটা আমি সবসময় বলছি যে ইউনিভার্সাল লাইন, এই যে লাইনটা, এটা আমরা সব ধরনের গ্রাফ চার্টের ক্ষেত্রে কি করতে পারবো, ইউজ করতে পারবো, ঠিক আছে। সো উই ক্যান সে দ্যাট দ্য অ্যাবোভ ডিসকাশন ইজ আ কমপ্লিট রিপ্রেজেন্টেশন অফ দ্য গ্রাফ অফ দ্য কোশ্চেন পেপার। এই লাইনটা আমরা কি করতে পারবো, সব জায়গায় ইউজ করতে পারবো, ঠিক সেম ভাবে আমরা এখানেও সেটা লিখে দিব। ক্লিয়ার? তাহলে এই তিনটে গ্রাফ চার্টের প্যাটার্ন তুমি যদি মাথায় রাখতে পারো, ঠিক আছে, আমি আবারও দেখাই, টাইপ 1 একটা বার চার্টের প্যাটার্ন দিছিলাম, এই প্যাটার্ন অনুযায়ী তুমি এই ধরনের সব গ্রাফ তুমি লিখতে পারতেছো। আচ্ছা টাইপ 2 তে দেখেন, টাইপ 2 তে এই যে পাই চার্টের একটা প্যাটার্ন দিছি, অর্থাৎ এই প্যাটার্নটা দিয়ে তুমি এই টাইপ যত গ্রাফ আছে তুমি সেটা লিখতে পারতেছো। এবং টাইপ 3টা যদি আমরা খেয়াল করি, টাইপ 3, এই টাইপ 3 দিয়ে তুমি এই টাইপ যত গ্রাফ আছে তুমি খুব সহজেই কি করতে পারবা, লিখতে পারবা। এই প্যাটার্ন অনুসরণ করে তুমি খুব সহজেই যে কোনো ধরনের গ্রাফ চার্ট সহজেই তুমি লিখতে পারবা, ঠিক আছে। এই যে এখানে আমি কয়টা দিছি দেখেন, সাজেশনটা যদি খেয়াল করেন, শুরুতে এইখানে সাজেশনে অলমোস্ট 11টা দেওয়া আছে। এই তিনটে প্যাটার্ন দিয়ে এরকম আরো অনেকগুলা তুমি লিখতে পারবা, ঠিক আছে। আমি তো জাস্ট সাজেশনে মাত্র 11টা দিছি, কিন্তু বিগত সালে আসা যত বোর্ড কোশ্চেন আছে, যত গ্রাফ চার্ট আছে, তুমি এই তিনটা প্যাটার্নের মধ্যেই সব পাবা। ওকে, আচ্ছা এরপরে আসেন দ্বিতীয় যে স্টেপ, সেটা হচ্ছে আমাদের স্টোরি, কমপ্লিটিং স্টোরি। ওকে, এই যে কমপ্লিটিং স্টোরি। আচ্ছা কমপ্লিটিং স্টোরি নিয়ে কিন্তু একটু ব্যাপার আছে। স্টোরি দুই ধরনের আসে, ঠিক আছে। একটা আসে ক্রিয়েটিভ স্টোরি,
ঠিক আছে, আরেকটা আসে ট্র্যাডিশনাল স্টোরি। একটা কি আসে? ট্র্যাডিশনাল স্টোরি। আরেকটা আসে হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি। একটা কমপ্লিটিং স্টোরি আসে, আরেকটা কি আসে? ট্র্যাডিশনাল স্টোরি আসে। স্যার শেয়ার ডান, পিডিএফ পেলাম না। পিডিএফ পেয়ে যাবা, সমস্যা নাই, ঠিক আছে। ক্লাস শেষে পিডিএফ দিয়ে দেবে না, সমস্যা নাই, ঠিক আছে, একটু হোল্ড করো, ক্লাস শেষেই পিডিএফ পেয়ে যাবা। আচ্ছা, তাহলে স্টোরি দুই ধরনের আসে আমাদের। কি কি আসে? একটা আসে ক্রিয়েটিভ স্টোরি, ঠিক আছে, একটা ক্রিয়েটিভ স্টোরি আসে, আর একটা ট্র্যাডিশনাল স্টোরি আসে। কি স্টোরি আসে? ট্র্যাডিশনাল স্টোরি। এই দুই ধরনের স্টোরি আমাদের আসে, ক্লিয়ার। ট্র্যাডিশনাল স্টোরি আমরা ছোটবেলা থেকে অনেক গল্প পড়ে আসছে, আমরা জানি যে ট্র্যাডিশনাল স্টোরিগুলো কেমন হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু ঝামেলা হয় যখন ক্রিয়েটিভ স্টোরি আসে, ঠিক আছে। ক্রিয়েটিভ স্টোরি আসলে ঝামেলায় পড়তে হয় সবাইকেই, ঠিক আছে। আমি এখানে হচ্ছে কমপ্লিটিং স্টোরির একটা সাজেশন তোমাদের জন্য রাখছি। এই সাজেশনটা তোমরা যদি পড়তে পারো, দেখো স্টার দেয়া আছে, যে এইগুলো স্টার দেয়া আছে, স্টার দেওয়াগুলো খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। স্টার দেওয়াগুলো একটাও কি দেওয়া যাবে না বলেন? একটাও হচ্ছে বাদ দেওয়া যাবে না। স্টার দেয়া একটাও কি করা যাবে না? বাদ দেওয়া যাবে না। যেমন প্রথম 7টা স্টার দেয়া আছে, খেয়াল করেন, এই প্রথম 7টায় কি দেয়া আছে? স্টার দেয়া আছে। এই 7টায় আপনাকে কি করতে হবে? মুখস্থ করতে হবে, ঠিক আছে। 7টায় মুখস্থ করতে হবে, ক্লিয়ার, একটাও বাদ দেওয়া যাবে না। তারপর দেখেন কি বলছে, এই যে আরো নিচে দুইটা দেখেন, এইগুলোও কি স্টার দেওয়া হয়েছে। এই স্টার দেওয়াগুলো নো মার্সি, একটাও বাদ দিতে পারবেন না। স্টার দেয়া একটাও আপনি কি করতে পারবেন না? বাদ দিতে পারবেন না। স্টার দেয়াগুলো খুব ভালোভাবে পড়তে হবে, স্টার দেয়াগুলো ভালোভাবে পড়তে হবে। এই স্টার দেয়াগুলোর মধ্যে কিছু কিছু আছে ট্র্যাডিশনাল স্টোরি, আর কিছু কিছু আছে হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি, ক্লিয়ার। যেমন অনেস্ট উডকাটার আপনার ছোটবেলা থেকে পড়ছেন, থার্স্টি ক্রো, ঠিক আছে, এটা পড়ছেন। যেমন এইটা একটা দেখেন, এই যে এইটা, এই যে এ রেসপন্সিবল ইয়ং বয়, এই যে এটা একটা ক্রিয়েটিভ স্টোরি, ঠিক আছে, এটা একটা ক্রিয়েটিভ স্টোরি, ক্লিয়ার। আচ্ছা, তারপরে দেখেন এই যে অনেস্ট উডকাট, এটা ট্র্যাডিশনাল স্টোরি, আপনার ছোটবেলা থেকেই পড়ছেন, জানেন। তারপরে থার্স্টি ক্রো, ট্র্যাডিশনাল স্টোরি, ক্লিয়ার। এ কিং অ্যান্ড হিজ ডটার্স, এটাও একটা কি? ট্র্যাডিশনাল স্টোরি। সেলফিশ জায়ান্ট, এটাও ট্র্যাডিশনাল স্টোরি। লায়ার কাউবয়, ঠিক আছে, ট্র্যাডিশনাল স্টোরি। লেটার ইন রেইন, এই যে দেখেন, এই যে একটা কি স্টোরি, এটা কিন্তু একটা, এই যে এটা কিন্তু একটা ট্র্যাডিশনাল নয়, এটা কিন্তু ট্র্যাডিশনাল স্টোরি না, এটা ক্রিয়েটিভ স্টোরি, এটা মাথায় রাখতে হবে। তারপর অ্যান্ট অ্যান্ড ডভ, এটা আপনারা পড়ছেন, ঠিক আছে। ফ্লাটার্ড ক্রো অ্যান্ড ক্লেভার ফক্স, এটাও পড়ছেন। এ ওয়ার্ম অ্যাক্ট অন এ কোল্ড মর্নিং, এটাও কিন্তু একটা কি স্টোরি? ক্রিয়েটিভ স্টোরি, ক্লিয়ার। এই স্টোরিগুলা ভালোভাবে পড়ে যান, ঠিক আছে। এই স্টোরি থেকে ইনশাল্লাহ পরীক্ষায় কালকে একটা, মানে পরবর্তী পরীক্ষায় অর্থাৎ ইংরেজি প্রথম পরীক্ষায় একটা মাস্ট কমন পাবেন, মাস্ট, মিস নাই, ঠিক আছে। এইখান থেকে একটা পাবেনই পাবেন, ঠিক আছে। এর বাইরে একটা স্টোরি পড়ার দরকার নেই, এইগুলাই পড়ে যান, এগুলার থেকেই আসবে, ঠিক আছে, এগুলার থেকেই আসবে। সেটা ক্রিয়েটিভ বলেন আর হচ্ছে ট্র্যাডিশনাল বলেন, এর ভিতর থেকেই আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। এই স্টোরিগুলো ভালোভাবে পড়ে যান। এটার মার্কস কিন্তু 7, ওকে, এটার মার্কস কিন্তু 7। আচ্ছা, স্টোরি নিয়ে এই ছিল বলার, ঠিক আছে। এর কোনো শর্টকাট নাই, এগুলো তোমাকে স্টোরি জানতে হবে। স্টোরির কাহিনী জানলে তুমি নিজে ক্রিয়েটিভ ভাবে লিখতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন যে ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটারের ব্যাপার আছে। ইনফর্মাল লেটার প্যাটার্ন দেখাই দেওয়া যায়। ইনফর্মাল লেটারের একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্ন অনুযায়ী তুমি যদি লিখো তাহলে পরীক্ষায় একটা ভালো মার্কস তুমি পাবা, এই আশা তুমি করতে পারো। ইনফর্মাল লেটার, আচ্ছা, শুরুতেই দেখি যে কি কি ইনফর্মাল লেটার আমাদের পড়া লাগবে, ক্লিয়ার। আচ্ছা, এই যে দেখেন ইনফর্মাল লেটারের একটা মস্ত বড় একটা লিস্ট দিছি, কিন্তু এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলা, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো বারবার আসছে এবং আসার মতো, সেগুলো আমি কিন্তু স্টার্ট দিয়ে দিছি, ঠিক আছে। এই স্টার্ট দেওয়াগুলো কিন্তু আগে আমাদেরকে কি করতে হবে? আগে পড়ে ফেলতে হবে। স্টার্ট দেওয়াগুলো আপনারা আগে পড়ে ফেলবেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আগে পড়তে হবে আমাদেরকে, ঠিক আছে। তারপরে যেগুলো আছে ওগুলো পড়তে পারবেন পরে, কিন্তু এই যে স্টার্ট দেওয়াগুলো আছে, স্টার্ট দেওয়াগুলো আগে পড়তে হবে। এখন ইনফর্মাল লেটারের কিন্তু একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্ন অনুযায়ী আমরা যদি ইনফর্মাল লেটার লিখি তাহলে কিন্তু আমরা ভালো একটা মার্কস পাবো ইনশাল্লাহ, ঠিক আছে। সেই প্যাটার্নটা কেমন দেখি। আচ্ছা, এই ইনফর্মাল লেটারের অল্টারনেটিভ কিন্তু ইমেইল আসে। কি আসে? ইমেইল আসে। কি আসে? ইমেইল আসে। ইমেইল এবং ইনফর্মাল লেটারের টপিক সেম, শুধু লেখার ধরনটা ভিন্ন, ঠিক আছে। লেখার ধরনটা কি, লেখার টাইপটা ভিন্ন, ঠিক আছে। আচ্ছা, দেখেন লেখার নিয়মটা কি, আমরা একটা প্যাটার্ন দেখি। প্রথমে আমরা যখন লিখবো, এটা মাথায় রাখতে হবে
যে আমরা সব সময়, এক মিনিট আমি একটু খাতাটা নেই, দেখাইতে সুবিধা হবে। যে খাতা, এটা ভালো খাতা দিলে ভালো হয়। এই যে আমরা সব সময় এই পেজ থেকে শুরু করব, ঠিক আছে? এইখান থেকে স্টার্ট হবে, এখানে যে শেষ হবে ইনফর্মাল লেটার লেখার ক্ষেত্রে, এখানে শুরু এখানে শেষ। ওকে, এরকম একটা পেজে লিখবো যাতে খাতা খুললেই এইখানে স্টার্ট এখানে এন্ডিংটা পাওয়া যায়। ওকে, আচ্ছা এবার দেখি, প্রথমে আমাদের এই যে কোনায়, খাতার ডান কোনায় আমাদের কি করতে হবে, ঠিকানা দিতে হবে এবং তারিখ দিতে হবে। ঠিকানা এবং তারিখ, এই ঠিকানাটা কিন্তু নিজ ঠিকানা, এই ঠিকানাটা কিন্তু কি ঠিকানা বলেন, নিজের ঠিকানা, মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে এখানে চলে আসবে ডেয়ার নাফিজা। তারপর আমরা শুরু করব কি, এট ফার্স্ট টেক মাই সালাম, প্রথমে আমার সালাম নিও। আই এম ফাইন, আমি ভালো আছি। আই এম ভেরি গ্ল্যাড টু নো দ্যাট, আমি শুনে খুশি হয়েছি যে তুমি সুস্থ দেহ এবং সুস্থ মন নিয়ে আল্লাহর রহমতে ভালোই আছো। এই যে আই এম ভেরি গ্ল্যাড টু নো দ্যাট ইউ আর কিপিং সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। ঠিক আছে, এই লাইনটা দিয়ে আমরা স্টার্ট করব। ঠিক আছে, প্রথমেই এই লেখাটা হবে। আচ্ছা, এটার পিডিএফ পাবো কই স্যার? ঠিক আছে, এই যে ক্লাসটা তুমি শেয়ার দিলে ক্লাস শেষে তোমাকে পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথম স্টার্টিংই হবে এটা দিয়ে। ওকে, এরপরে দেখেন লিখবেন কি, আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, আমি গতকাল তোমার চিঠি পেয়েছিলাম। ইন ইউর লেটার, তো তুমি তোমার চিঠিতে ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, তুমি জানতে চেয়েছো যে এখানে কি দিতে হবে, এখানে হচ্ছে আমাদের টপিক দিতে হবে। তুমি জানতে চেয়েছো যে এখানে যে টপিক বলছে সেই টপিকের নামটা বসাই দিতে হবে। ঠিক আছে, দ্য ফুড অ্যান্ড ফুড হ্যাবিটস অফ ইন বাংলাদেশ, ঠিক আছে, এই জিনিসগুলো দিতে হবে। ঠিক আছে, যে টপিক বলবে জাস্ট আপনি সেই টপিকের নামটা ওইখানে দিয়ে দিবেন। নাও আই এম গিভিং এ শর্ট ডিসক্রিপশন অ্যাবাউট ইট, এখন আমি তোমাকে কি করছি, একটা ছোট ডিসক্রিপশন দিচ্ছি। তারমিন আক্তার একটু, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে প্রথম প্যারা হবে এইটা, মানে হচ্ছে প্রথম স্টার্টিং হবে এটা দিয়ে। তারপরে সেকেন্ডে আমরা কি করব, আমাদের কথার মধ্যে ঢুকতে গেলে আগে বেশ কিছু কনভারসেশন করে নিতে হবে, সেই কনভারসেশনটা করব। এরপরে আমরা কি করব, টপিক রিলেটেড যে লেখাটা আছে সেই টপিক রিলেটেড লেখাটা আমরা লিখবো। ক্লিয়ার, যে বিষয় লিখতে বলছে সেটা ফুড হ্যাবিটস এন্ড ফুড হ্যাবিটস অফ বাংলাদেশ, তারপর হচ্ছে পিপল, বাংলাদেশ এন্ড হার পিপল, এটা নিয়ে হতে পারে। তারপর দেখেন কি বলছে, যে টপিক নিয়ে লিখতে বলছে সেই টপিক নিয়ে আপনি লেখা শুরু করবেন। এই যে অ্যাবাউট ইউর কান্ট্রি, ঠিক আছে, ইম্পর্টেন্স বা বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার, অ্যাডভান্টেজেস অফ লার্নিং ইংলিশ, যা বলবে জাস্ট ওইখানে সেটা নিয়ে আপনি কি করবেন, সেই টপিক নিয়ে লেখা স্টার্ট করবেন। ক্লিয়ার, আচ্ছা ইকরা বলছে স্যার তারিখ তো বাম দিকে যায়, দুইটাই রাইট, কোনো ভুল নাই। ঠিক আছে, তুমি যদি এখানে দাও তাও রাইট, আর তুমি যদি এটা এইখানে দাও তাও রাইট, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা কোনো ব্যাপারই না। ওকে, এটা কোনো প্রবলেম না, তুমি যেখানে দিবা সেটাই হবে। ক্লিয়ার, 25-এর স্টুডেন্টের জন্য কি এইগুলা? হ্যাঁ, 25-এর জন্য, 25-এর ব্যাচের স্টুডেন্টরাও এটা করতে পারে, কিন্তু 25 স্টুডেন্টের জন্য সব কিছু নাই এখানে, এখানে যা করাবো সব কিছু কিন্তু নাই। ওকে, আচ্ছা তাহলে আমরা কি করলাম, সৌজন্য সাক্ষাৎ করছি প্রথমে। সৌজন্য সাক্ষাৎ করে আমরা কি করলাম, মূল কথায় ঢুকলাম। ঠিক আছে, মূল কথায় ঢোকার আগে যে কনভারসেশন, সেই কনভারসেশন চালালাম। তারপরে আমরা মূল টপিক নিয়ে ব্যাখ্যা দিলাম। ক্লিয়ার, এবার ব্যাখ্যা দেওয়ার পর এবার আমাদেরকে কি করতে হবে, বিদায় নিতে হবে। ঠিক আছে, বিদায় নিতে গেলে আমরা কি করব, ঠিক এই প্যাটার্নটা অনুসরণ করবো। নো মোর টুডে, ঠিক আছে, আজান নয়, প্রে ফর মি, ঠিক আছে, সালাম টু দ্য এল্ডার্স এন্ড লাভ টু দ্য ইয়ঙ্গার অনস, ঠিক আছে, সি ইউ এগেইন, রাইট মি সুন, খুব দ্রুত আমাকে লিখো। ক্লিয়ার, এই যে এটা হচ্ছে আমাদের এন্ডিং প্যারা। ওকে, মানে অর্থাৎ এন্ডিং, অর্থাৎ আমরা বিদায় নিছি, এইভাবে আমরা কি নিছি, বিদায় নিছি। আচ্ছা, এরপর আমরা কি করব, বেস্ট উইশেস, এইখানে কিন্তু এই যে বেস্ট উইশেস ফারহানা খান, এটা কিন্তু নিজের নাম, এটা কিন্তু কি নাম বলেন, এটা কিন্তু নিজের নাম। আর উই কোনায় যে ঠিকানা, এটা কিন্তু নিজ ঠিকানা। আর এই যে নামটা, ঠিক আছে, এই যে নাম, এই যে নাম, এটা কিন্তু ফ্রেন্ডের নাম। এটা কার নাম, এটা হচ্ছে ফ্রেন্ডের নাম, মাথায় রাখতে হবে। ক্লিয়ার, এরপরে আমাদের অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ইনফর্মাল লেটারের ক্ষেত্রে একটা এনভেলপ আঁকানো, একটা এনভেলপ আঁকাতে হবে। ঠিক আছে, এনভেলপে ফ্রম থাকবে, টু থাকবে। ফ্রম হচ্ছে নিজের অংশ, আর টু হচ্ছে ফ্রেন্ড, যার কাছে পাঠাবেন তার অংশ। ক্লিয়ার, যার কাছে পাঠাবেন এটা তার অংশ। ফ্রমে দিবেন ফারহানা ইসলাম। ঠিক আছে, ফারহানা, এই যে নিজের নাম দেয়া ছিল, এই যে নিজের নাম দেয়া ছিল, এই যে ফারহানা ইসলাম নিজের নাম দেয়া ছিল। এই যে ঠিকানা, এই ঠিকানা নিজের ঠিকানা দেয়া ছিল, এখানে সেই ঠিকানা দিলাম, ঢাকা দিলাম। ঠিক আছে, তারপরে কি দিবেন, নাফিজা দিবেন। এই ঠিকানা, এই যে ফ্রেন্ডের নাম কিন্তু দেয়া ছিল, এই যে ফ্রেন্ডের নাম, আর এখানে ঠিকানাটা কি করতে হবে, নিজের দিয়ে নিতে হবে।
আমি আবার বলি, এই নাম এবং ঠিকানা কিন্তু পরীক্ষায় উল্লেখ করে দিবে, ঠিক আছে? যদি পরীক্ষার কোশ্চেনে উল্লেখ করে দেয় তাহলে কিন্তু, নিজে যদি তৈরি করে দাও তাহলে কিন্তু হবে না, ক্লিয়ার? যদি কোশ্চেন উল্লেখ করা থাকে তাহলে তোমাকে সেই নাম সেই ঠিকানা দিয়ে কিন্তু ইনফর্মাল লেটার লিখতে হবে, ক্লিয়ার? এই লেখা সেম, জাস্ট তুমি যখন প্যাটার্নটা একটু চেঞ্জ করে দিবা, প্যাটার্নটা চেঞ্জ করে তুমি যখন এইভাবে লিখবা, ইমেইল যদি চলে আসে তাহলে তুমি যদি এইভাবে লেখো, ক্লিয়ার? এই যে মার্জিন দিলাম, এই যে মার্জিন দিলাম, ক্লিয়ার? মার্জিন এইখানে তুমি দিলে হচ্ছে টু সাবজেক্ট, ঠিক আছে? এই টুতে তুমি নিজের মেইল আইডি দিবা। টুতে কার মেইল আইডি দিবা? নিজের মেইল আইডি, সরি ফ্রেন্ডের মেইল আইডি, একটু ভুল বললাম। এখানে কিসের মেইল আইডি দিবা? ফ্রেন্ডের মেইল আইডি দিবা, ফ্রেন্ডের মেইল আইডি দিবা, ক্লিয়ার? ফ্রেন্ডের মেইল আইডি। মেইল আইডি দেওয়ার ক্ষেত্রে সব ছোট হাতের অক্ষর দিবা, কোনো স্পেস দিবা না, ঠিক আছে? সেভাবে দিবা। যেমন মনে করো Rofik95@gmail.com, ক্লিয়ার? সাবজেক্ট, এখানে যে টপিক নিয়ে লিখতে বলছো জাস্ট সেই টপিকের নামটা দাও, ঠিক আছে? সেই টপিকের, শুধু এই টপিকের নামটা দিয়ে দাও, ক্লিয়ার? আচ্ছা, তারপর দাও হচ্ছে ডেয়ার, ঠিক আছে? যার কাছে লিখতেছো রফিক, ঠিক আছে? ডেয়ার রফিক দিয়ে কমা, এরপর ওই যে এট ফার্স্ট টেক মাই সালাম, আই এম ভেরি গ্ল্যাড টু নো দ্যাট ইউ আর কিপিং সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, এটা দিবা। তারপরে তুমি লিখতে পারো যে আই রিসিভড ইউর মেইল ইয়েস্টারডে, তখন এই মেইলের লেটারের জায়গায় জাস্ট মেইল ইউজ করবা। ইন ইউর লাস্ট মেইল ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট টপিক দিবা, নাও আই এম গিভিং এ শর্ট ডিসক্রিপশন অ্যাবাউট ইট, ঠিক আছে? এটা দিবা। দেন কি করবা? এখানে ব্যাখ্যা দিবা, ঠিক আছে? এখানে যে বিষয় লিখতেছো সেই বিষয়ের ব্যাখ্যা দিলা। ব্যাখ্যা দেওয়ার পরে জাস্ট লিখবা নো মোর টুডে, নো মোর টুডে, ক্লিয়ার? এরপরে দিবা হচ্ছে ইয়োর্স এভার, এখানে নাম, এখানে কি দিবা? এখানে হচ্ছে নিজ নাম দিবা, এখানে কি দিবা? নিজ নাম। জাস্ট সেম লেখা, প্যাটার্ন আলাদা, ঠিক আছে? লিখবা সেম, কিন্তু শুধু প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে, তখন সেটা কি হয়ে যাবে? মেইল হয়ে যাবে, ক্লিয়ার? বোঝা গেছে? বুঝছো কিনা সবাই আমাকে একটু জানাও। অপশনাল দিলেও হয়, না দিলেও হয়। আচ্ছা, এবার আসেন আপনাদের জন্য সব থেকে, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন সব থেকে প্যারার যে জায়গা, সেটা হচ্ছে প্যারাগ্রাফ আপনাদের জন্য। কারণ প্যারাগ্রাফটা একটু বেশিই পড়া লাগে, মানে একটু বড়, লেখাও বড়, পড়া লাগেও কিন্তু বেশি, ক্লিয়ার? এখন কি কি প্যারাগ্রাফ পড়বো আসলে? এই প্যারাগ্রাফগুলো পড়তে হবে, ঠিক আছে? এই প্যারাগ্রাফগুলো পড়া লাগবে, যার মধ্যে যেগুলো স্টার দিছি, যেগুলো স্টার দেওয়া হয়েছে, ঠিক আছে? যেগুলো স্টার দেওয়া হয়েছে এগুলো মোস্ট গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মোস্ট গুরুত্বপূর্ণ এগুলা, ঠিক আছে? এগুলো হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ। এবং এই প্যারাগ্রাফ থেকে 100% তুমি পরীক্ষায় কমন পাবাই পাবা, ঠিক আছে? কোনোভাবেই এই প্যারাগ্রাফের বাইরে পরীক্ষায় আসবে না, এই প্যারাগ্রাফগুলো থেকেই তোমার পরীক্ষায় আসবে। সুতরাং এই প্যারাগ্রাফগুলো ভালোভাবে পড়ার দ্বিতীয় কোনো বিকল্প নেই, ঠিক আছে? এই প্যারাগ্রাফগুলো থেকেই তোমার পরীক্ষায় আসবে, ঠিক আছে? এই তোমাদের এই কাজটারে ছোট করে দেওয়ার জন্য আমি জাস্ট ছোট্ট একটা কাজ করছি। দেখো, এখানে প্রবলেম রিলেটেড কিছু প্যারাগ্রাফ আছে, যেমন ড্রাগ অ্যাডিকশন, ঠিক আছে? তারপরে এনভায়রনমেন্ট পলিউশন, ঠিক আছে? তারপরে কি আছে দেখেন, তারপরে আছে হচ্ছে প্রাইস হাইক, ঠিক আছে? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। আচ্ছা, তারপরে দেখেন কি বলছে, জেন্ডার ডিসক্রিমিনেশন, ঠিক আছে? সাইবার বুলিং ও ক্ষেত্র বিশেষে লেখা যায়, কিন্তু ওটা দরকার নাই আপাতত। তাহলে এই যে চারটা প্যারাগ্রাফ, এগুলো কিন্তু সবই প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ। চেক মিনিট, আম্মু ফোন দিছে, কথা বলে নি। আচ্ছা, তাহলে এই প্যারাগ্রাফগুলো থেকে পরীক্ষায় আসবে, কোনো মিস নাই, ঠিক আছে? কোনো মিস নাই, ঠিক আছে? এই প্যারাগ্রাফগুলো থেকে পরীক্ষায় শিওর তুমি কমন পাচ্ছ, ঠিক আছে? শিওর আসবে। এখন এই তোমাদের এই কাজটা ছোট্ট একটু কমাই দিছি, অল্প কমাইছি, খুব বেশি একটা কমাইতে পারি নাই। সেটা কি দেখো, এইখানে
একটা প্রবলেম সংক্রান্ত প্যারাগ্রাফ আমি তোমাদেরকে দিছি, প্রবলেম সংক্রান্ত প্যারাগ্রাফ, ঠিক আছে? প্রবলেম সংক্রান্ত প্যারাগ্রাফ, প্রবলেম সংক্রান্ত প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটা পড়লে যত প্রবলেম আছে তুমি খুব সহজেই লিখতে পারবা। যত প্রবলেম আছে, যত সমস্যায় আসুক না কেন, তুমি এই একটা প্যারাগ্রাফ দিয়েই খুব সহজেই লিখে দিয়ে আসতে পারবা। ক্লিয়ার? দেখো কি বলছে, ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম, মানে এখানে টপিক দিবা, মনে করো ফর এক্সাম্পল বলছে ড্রাগ এডিকশন। ড্রাগ এডিকশন ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম। ক্লিয়ার? ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার ফর আওয়ার ওন কান্ট্রি, এটা শুধুমাত্র আমাদের নিজেদের দেশের সমস্যা নয়, বাট অলসো ফর দ্য আদার কান্ট্রিজ টু, এটা অন্য দেশের জন্যও কিন্তু সমস্যা। ঠিক আছে? আর বলছে নাওয়াডেজ, বর্তমানে ইট হ্যাজ বিকাম এ ডেঞ্জারাস প্রবলেম, এটা একটা বড় ধরনের সমস্যা। দ্য প্রবলেম ইজ ইনক্রিজিং ডে বাই ডে, দিনের পর দিন এটা বেড়েই চলেছে। অ্যাজ এ রেজাল্ট, যার ফলশ্রুতিতে ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল, এটা আমাদের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখেন এট দ্য সেম টাইম, একই সময় ইট ইজ ডিস্ট্রয়িং, এটা ধ্বংস করছে আমাদের সামাজিক শান্তি এবং দেশের উন্নয়নকে ধ্বংস করছে। এই প্রবলেম যদি চলতে থাকে, উই ক্যান নট ইমাজিন, আমরা কল্পনা করতে পারবো না আমাদের কি সুখী এবং ঠিক আছে মানে শান্তিময় জীবন আমরা কি কল্পনা করতে পারবো না। দেয়ার আর সাম ইম্পর্টেন্ট কজেস বিহাইন্ড, এর পিছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। দ্য আনকনসিয়াসনেস, মানে অসচেতনতা অফ পিপল, মানুষের অসচেতনতা ইজ মেইন কজ অফ ইট, এটার প্রধান কারণ। ক্লিয়ার? ঠিক সেম ভাবে আমরা কি করব, এই সব লিখে পুরোটুক লিখে দিলে আমাদের প্রবলেম রিলেটেড যত প্যারাগ্রাফ আছে সব হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন তাহলে প্রবলেম সংক্রান্ত প্যারাগ্রাফ শেষ, অর্থাৎ প্যারাগ্রাফ শেষ। এবার আসেন থিম। এই থিমেও স্টুডেন্টের ঝামেলা আছে। থিম, যে থিম কি পড়বো। আবার থিম অনেকে কিন্তু বানায় লেখে, এইটা কিন্তু বানায় লেখা যাবে না। থিম বানায় লেখার কোনো জিনিস না। আপনি সব বানায় লিখতে পারবেন, আপনি কিন্তু সারাংশ সারমর্ম বানায় লিখতে পারবেন না। ঠিক থিমও তাই, আপনি প্যারাগ্রাফ বানাইতে পারবেন, তারপরে কম্পিটিং স্টোরি বানাইতে পারবেন, ইনফর্মাল লেটার বানায় লিখতে পারবেন, ইমেইল বানায় লিখতে পারবেন, ঠিক আছে, কম্পোজিশন বানাইতে পারবেন, ফর্মাল লেটার বানায় লিখতে পারবেন, কিন্তু আপনি থিম বানাইতে পারবেন না। থিম আপনাকে মুখস্থ করেই লিখতে হবে। ঠিক আছে? থিম অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে, মুখস্থ করতে হবে। এই যে লিখে দিছি, মুখস্থ করতে হবে। থিম অবশ্যই আপনাকে কি করতে হবে, মুখস্থ করতে হবে, অবশ্যই করতে হবে। ঠিক আছে? থিম বানায় লেখা যাবেই না, কোনোভাবেই থিম বানায় লেখা যাবে না। ঠিক আছে? থিম মুখস্থ করতেই হবে। এখন বইতে তো অনেক থিম আছে স্যার, কোনটা পড়বো কোনটা পড়বো না। ঠিক আছে? আমি সংক্ষেপে কিছু থিম বলে দিই। ঠিক আছে? এই থিমগুলো পড়লে তুমি পরীক্ষায় কমন পাচ্ছ। ঠিক আছে? শিওর কমন পাচ্ছ, এইটুক নিশ্চিত থাকতে পারে। যেমন 1 থেকে 5 যেগুলো থিম আছে, ঠিক আছে, 1 থেকে 5, ক্লিয়ার? এতে স্টার দিয়ে শেষ করা যাবে না। 1 থেকে 5 যে থিমগুলো আছে, এগুলাই কোনোভাবে স্টার কমানো যাবে না। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ থিম। ঠিক আছে? এই 1 থেকে 5, এই 1 থেকে 5 খুবই গুরুত্বপূর্ণ, 100% আসার মতো গুরুত্বপূর্ণ থিম। আর কোনটা? এই যে 8 দাগ, এই যে 8 দাগ খুবই গুরুত্বপূর্ণ থিম। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ থিম। তারপর আর কোনটা হতে পারে? এই যে 10, সরি, এই যে 10 দাগ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ থিম। ঠিক আছে? এই যে যে থিমগুলো আমি দিলাম, ঠিক আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ থিম। ঠিক আছে? এই থিমের যদি কোনো একটা তুমি বাদ দিয়ে যাও, আচ্ছা, এর কোনো একটা তুমি যদি বাদ দাও, তাহলে কিন্তু তুমি কিন্তু পরীক্ষায় কমন পাবাই না। কোনোটা বাদ দেওয়া যাবে না। ঠিক আছে? আমি এখানে 5, 6, 7, 7টা দিছি, এই 7টার একটাও বাদ দেওয়া যাবে না। 7টার একটাও আপনি যদি বাদ দেন, তাহলে পরীক্ষায় কিন্তু কমন আসবে না। এগুলো পড়তেই হবে। ঠিক আছে? যেগুলো দিলাম এগুলো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। ক্লিয়ার? এখন এই থিমগুলো পাবো কোথায়? বইতে তো অনেক কঠিন ভাবে লেখা থাকে, শব্দের মিনিং দেয়া থাকে না। আচ্ছা, কি আসছে, কি কমেন্টস আসছে দেখি। স্যার ইংলিশ কিছুই পারি না, কিভাবে মোটামুটি এক্সামে ভালো করব? আচ্ছা, যে কিভাবে এক্সামে মোটামুটি ভালো করবা, তুমি এখনই আমাদের ইউটিউব চ্যানেলে যাবা। ইউটিউব চ্যানেলে যে দেখবা আমাদের একটা প্লেলিস্ট আছে, সেখানে ইংলিশ ফার্স্ট পেপারের কন্টেন্ট আপলোড দেওয়া হয়েছে। ঠিক আছে? প্রায় 8-9টার মতো আমরা কন্টেন্ট আপলোড দিছি। ওই ক্লাসগুলা ক্লাস 1 থেকে শুরু করে যে কয়টা ক্লাস আপলোড দেওয়া হয়েছে, ক্লাস 1 থেকে শুরু করে 8টা, তারপরে ক্লাস 1 to 8, তারপরে ফ্লো চার্ট, সামারি, এগুলো প্রত্যেকটা টপিকের মানে টপিক রিলেটেড যে ডেডিকেটেড যে ক্লাস হয়, সেই ক্লাস কিন্তু আমরা আপলোড দিছি। ওই ক্লাসগুলো দেখো। ঠিক আছে? এই 10 ইংলিশ ফার্স্ট পেপার যেগুলো আপলোড দিছে, এই ক্লাসগুলো দেখলেই তোমার ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে? এবং তুমি পরীক্ষা ভালোভাবে অ্যাটেন্ড করতে পারবা। ঠিক আছে? পরেরটাই বলতেছি। ঠিক আছে?
এক রাতে প্রিপারেশন নিব ভাবতেছি বেসিক থেকে। এটা সম্ভব, শুধু তোমার করতে হবে, তুমি ইউটিউবে যে মোদের বিদ্যালয় লিখবা, মোদের বিদ্যালয় লিখে আমাদের যে ইংরেজি ফার্স্ট পেপার যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টটা শুরু থেকে শেষ পর্যন্ত যে 10টা ক্লাস দেখবা। এরপরে ফ্লো চার্টের একটা ডেডিকেটেড ক্লাস আছে, ফ্লো চার্টের ক্লাসটা দেখবা, অ্যান্ড সামারিটা দেখবা, ঠিক আছে? এইগুলো দেখো। এরপরে আমাদের আরো ক্লাস আসতেছে, উইথ ক্লু আসবে, উইদাউট ক্লু আসবে, ঠিক আছে? রাইটিং পার্ট তুমি কি কি পড়বা, কিভাবে না আসলে কি লিখবা, সব ডিরেকশন এই লাইভেও দিছি এবং আমাদের ইউটিউবেও আপলোড করা হয়েছে। তুমি দেখো, এক রাতের মধ্যে তোমার প্রিপারেশন আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এই যে কটা আমি সাজেশন দিলাম, এই সাজেশনের থিমগুলো পড়তে হবে। আচ্ছা, আরেকটু যেটা বলতেছিলাম যে কোথায় পাবো এর অ্যান্সারগুলো, কোথায় পাবো? সব বইতে কঠিনভাবে দেয়া। আমি তোমাকে বলতেছি যে এর অ্যান্সার, এই প্রত্যেকটা থিমের অ্যান্সার আমি এখানে দিয়ে দিছি, প্রত্যেকটা থিমের অ্যান্সার এখানে দেয়া আছে এবং ওয়ার্ডের মিনিং সহ, যে ওয়ার্ডের মিনিংগুলো কঠিন সেই ওয়ার্ডের মিনিংগুলোও কিন্তু আমি এই যে দিয়ে দিছি, ক্লিয়ার? এবং তুমি বইতে কোথায় পাবা, বইতে কোথায় পাবা সেটাও কিন্তু আমি এখানে কি করছি, মেনশন করছি, এখানে মেনশন করছি। আচ্ছা, তাইলে এই যে সব কিছু দিয়ে দিছি, ক্লিয়ার? সব দিয়ে দিছি, যেগুলা পোয়েম আছে, আমি যেগুলো স্টার্ট দিছি, এই সব পোয়েমের অ্যান্সার, এই পোয়েমের যে থিম, ঠিক আছে? থিম তুমি খুব সহজে আমাদের এই স্লাইডটাই তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? অ্যান্সার সহকারে পেয়ে যাচ্ছ। আচ্ছা, অর্পাশীল বলতে স্যার কমন কি আসবে? 100% কমন আসবে। তুমি এই সাজেশনটা কমপ্লিট করে যাও, এই সাজেশন কমপ্লিট করে যাও, আমাদের ইউটিউবে যে ক্লাসগুলো আপলোড করা হয়েছে এগুলো করে যাও, 100% তুমি কালকে মানে এক্সামে কমন পাবা, 100% কমন পাবা, ঠিক আছে? 100% কমন পাবা, ক্লিয়ার? একটাও মিস যাবে না। তুমি যদি এই সাজেশন ফলো করো, আমাদের ইউটিউবের ক্লাসগুলো ফলো করো, তোমার একটা কিছু মিস যাবে না, ঠিক আছে? তুমি পরীক্ষার হলে সব কমন পাবা, ক্লিয়ার? ফাহাদ মাহমুদ বলছে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই কবজি আসবো স্যার ইনশাআল্লাহ। স্যার আপনার ক্লাস আমি ইউটিউবে করি, আপনার ক্লাসের উপর ভরসা করে এক্সাম হলে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? ক্লাসগুলো দেখো, ক্লাসগুলো করো, তোমরাই ভালো আউটপুট পাবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো এই ছিল ফার্স্ট পেপারের রাইটিং পার্ট, অর্থাৎ পার্ট বি, অর্থাৎ যে তোমাদের যে 40 মার্কস, এই 40 মার্কসের প্রস্তুতি, ঠিক আছে? প্রস্তুতির যে ক্লাস, সেই ক্লাসটা, ঠিক আছে? এই ক্লাসটার পরে ইংরেজিতে 40, আচ্ছা, ইংরেজিতে দেখাই দিব না আমি এখান থেকে। আচ্ছা, ইংরেজিতে মানে রাইটিং পার্টে তুমি 40-40 খুব অনায়াসে পেয়ে যাবা, ক্লিয়ার? এখন তোমরা ইংরেজি ফার্স্ট পেপার যে ক্লাসগুলা, এই ক্লাসগুলো আমাদের এই চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে, অলরেডি আমরা সবে আপলোড করে ফেলছি। যেটা, আচ্ছা, আমি এখানেই দেখাই দিচ্ছি। খেয়াল করেন, এই যে এখানে আসবেন আমাদের ইউটিউব চ্যানেল, এই যে প্লে লিস্ট, ঠিক আছে? এই প্লে লিস্টে এই যে ইংলিশ প্রথম পত্রের এই যে ক্লাসগুলো আছে, ঠিক আছে? এই যে ক্লাস, এই যে ধারাবাহিকভাবে সব ক্লাস কিন্তু দেয়া আছে, আরো ক্লাস আসবে এখানে, ঠিক আছে? এই যে ক্লাসগুলো, এখানে যে কয়টা ক্লাস আছে এই ক্লাসটা করবেন, প্লাস দেখেন আরো আমাদের ক্লাস কিন্তু অলরেডি আসছে, ঠিক আছে? যেমন এখানে এই যে সামারির ক্লাস আসছে, তারপর হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন কি কি আসছে, সামারির ক্লাস আসছে, তারপরে আরো অনেক ক্লাস আসছে, যে ফ্লো চার্টের ক্লাস আসছে, ঠিক আছে? ইংরেজি প্রথম পত্রে ম্যারাথন ক্লাস আসছে। এই সবগুলা ক্লাস করলে ইনশাল্লাহ তোমার ইংরেজির যে প্রিপারেশন, ইংরেজি নিয়ে যে ভয়তে আছে, এই ভয় ইনশাল্লাহ থাকবে না, ঠিক আছে? সো আমাদের এই ক্লাসগুলো করতে হবে, ঠিক আছে? এই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ তোমার প্রিপারেশন একটা গোছানোর প্রস্তুতি হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো আমাদের আজকের যে লাইভটা ছিল রাইটিং পার্টের 40-40 পাওয়ার লাইভ, আজকের ক্লাসটা এ পর্যন্তই। আগামী লাইভে ইনশাল্লাহ অন্য কোনো ক্লাস নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।